হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো এবং পড়াশোনার প্রত্যেকে খুব ব্যস্ত আছো। তো যেরকম তোমরা মক টেস্ট 1 দেখেছিলে, তোমাদের অনেক কমেন্টস পেয়েছি, তোমরা অনেক বলেছো যে তোমাদের খুব ভালো লেগেছে ক্লাস। সেরকমই আমরা মক টেস্ট 2ও দুদিন আগে লঞ্চ করে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আজকে তোমরা পাচ্ছ কি মক টেস্ট 2 এর সমস্ত ম্যাথস প্রশ্নের সলিউশন। তো ডাইরেক্ট চলে আসি আমরা প্রশ্নে। যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তারা অবশ্যই টেলিগ্রাম জয়েন করে নেবে। সেখানেই কিন্তু আমাদের মক্সের পিডিএফ দেওয়া হয় এবং তার সঙ্গে আনসার কিও প্রোভাইড করা হয়। চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো কী বলা হয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 1-এ কী বলা হয়েছে, 918768 এই সংখ্যাটি যাতে 8 দিয়ে বিভাজ্য হয় তার জন্য এর ক্ষুদ্রতম মান কী হতে পারে। তাহলে আমরা জানি যে এই সংখ্যাটি 8 দিয়ে তখনই বিভাজ্য হবে যদি আমরা দেখি যে এই সংখ্যাটা লাস্ট তিনটে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়। তার মানে 6a2 দিয়ে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা 8 দিয়ে ভাগ গেলেই পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। তার মানে বাকি এই 4টা ডিজিট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে 6a2 এর মধ্যে এর কী কী ভ্যালু আমি পুট করতে পারি, 0 থেকে 9 অবধি যে কোনো সংখ্যা এর মধ্যে পুট করতে পারি, কিন্তু আমি 0 থেকে 9 অবধি ভাববো না, কারণ এখানে 4টা ডিজিট দিয়ে আমাকে অলরেডি সীমাবদ্ধ করে দিয়েছে। তাহলে 4টা অপশান দিকে দেখবো। তোমরা আশা করি এতক্ষণে আমার ক্লাস সম্বন্ধে এটুকু বুঝে গেছে যে অপশানকে কীভাবে ইউজ করতে হয়। তাহলে এই 4টে অপশানের মধ্যে 0 আর হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম, তাহলে 0 পুট করে দেখি হচ্ছে কি না। দেখো মুখোমুখি বুঝতে পারবে, এখানে যদি 0 পুট করি তাহলে 8 সাথে 56 42 যাবে না, তাহলে 0 হতে পারে না। 2 হতে পারে, দেখো 8 সাথে 56 একইবার যাচ্ছে, 62 যাচ্ছে না, তেমন হতে পারে না। 0 2ও হতে পারে না। তাহলে 3 দেখি, তাহলে 3 দিয়ে যদি হয়ে যায় 63 কতবার পুরোপুরি যাবে, 8 সাথে 56 সেই যাচ্ছে, তার মানে 6 থেকে 13 7 72 8 9 72, তার মানে কি 3 দিয়ে এটা 3 যদি বসাই তাহলে 632 8 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, তার মানে 3 হবে সেই ক্ষুদ্রতম সংখ্যা এবং এর ভ্যালু। ওকে, এখানে 7 অপশানটি যদি চেক করো প্রথমে, তাহলে 7 বসালেও কিন্তু এটা ভাগ চলে যাবে 672। দেখো 8 8 64 32 8 4 32, তাহলে 7 বসালেও 672 যখন ভাগ যায় তার মানে পুরো সংখ্যাটাও কিন্তু 8 দিয়ে ভাগ যাবে, কিন্তু এখানে এর ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, তাই আমি আনসার কী নেবো না 3 নেবো। আনসার কী নেবো 3। এটা মাথায় রাখবে। যদি পরীক্ষায় কখনো এই অপশানে পরীক্ষা তোমার ছিল না, আমি ইচ্ছে করে পুট করেছি, পরীক্ষা কখনো এমন সংখ্যা প্রথমে পেয়ে যাও যেটা বসালে 8 দিয়ে ভাগ হচ্ছে, তোমরা তার থেকে ক্ষুদ্রতম যে সংখ্যাটি থাকে সেটা একবার চেক করে নেবে। ওকে, নেক্সট প্রশ্ন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ড অতিক্রম করে। খুব ভালো কথা। তাহলে ব্যক্তিকে যখন অতিক্রম করছে তখন সে নিজের দৈর্ঘ্য যাবে, এটুকু আশা করি বুঝে গেছি। তাহলে যখন সে নিজের দৈর্ঘ্য যাচ্ছে তাহলে 15 সেকেন্ডে সে কতটা দূরত্ব যায় সেটা নির্ণয় করলে আমি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা জানি যে ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড এখানে কত না 60 কিমি/আওয়ার, এখানে কিমি/আওয়ার, এখানে সেকেন্ড। তাহলে আমাকে যে কোনো একটা ইউনিট নিয়ে যেতে হবে। তাহলে এটাকে কী করবো, মিটার/সেকেন্ড ট্রান্সফার করবো, আর কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে গেলে কী করতে হয় না 5/18 দিয়ে গুণ করতে হয়, দ্যাটস ইট। আর ইন্টু 15 করলেই আমার কি গল্প শেষ। তাহলে এত মিটার হয়ে যাবে আমার ট্রেনটির লেন্থ। দেখো কাটাকুটি যাচ্ছে, একদম 6 দিয়ে এখানে 3, 6 এখানে 10, আর এখানে আছে 3 5 15, তার মানে কি 5 5 25 আর 10 250 হয়ে যাবে, 250 মিটার হয়ে যাবে ট্রেনটির লেন্থ, অপশান এ। নেক্সট প্রশ্ন। যদি 4% সরল সুদে এক নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়। আসল আর সুদের অনুপাত মানে কি, আসল হচ্ছে কি প্রিন্সিপাল, সুদ হচ্ছে কি এসআই। তাহলে প্রিন্সিপাল আর এসআই অনুপাত 5:2 বলেছে, কারণ প্রিন্সিপালকে ডাইরেক্ট আমি 5 এবং এসআইকে ডাইরেক্ট আমি 2 ইউনিট ধরতে পারি। ঠিক আছে, আর কিছু করতে হবে না। দেখো রেট অফ ইন্টারেস্ট বলা হয়েছে 4%, তাহলে নির্ণয় করতে হবে কি আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছে, তাহলে টাইম নির্ণয় করতে হবে। আর আমরা জানি যে এসআই সমান কি না P/RT/100 বা P ইন্টু R/100 ইন্টু T, দ্যাটস ইট। তাহলে এখানে এসআই কত বলেছি আমি 2, P কত 5, R% আমার নির্ণয় করতে হবে, তাহলে 8/100 ইন্টু R% ভ্যালু বলা হয়েছে 4%, কত 4%, আর 4% মানে 1/25 আমরা জানি। 4% মানে কত 1/25, আর টি কত না টি হচ্ছে আমার নির্ণয় করতে হবে। তাহলে দেখো 5 এখানে 5 বাজাচ্ছে, 5 5 25, তাহলে টি এর ভ্যালু কত হলো 10, তার মানে 10 বছরের জন্য আমি টাকাটা ইনভেস্ট করেছিলাম, অপশান এ। নেক্সট প্রশ্ন। একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। খুব ভালো কথা। 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে। তাহলে এই মিশ্রণের কোশ্চেন আমি সবসময় বলেছি যেটা মেশানো হচ্ছে না সেটা নিয়ে আমি কাজ করব। তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা ডেটল আর একটা হচ্ছে জল। ঠিক আছে, বলা হচ্ছে ডেটল জলের মিশ্রণে 80% জল আছে। তাহলে 60 লিটার এত পরিমাণ মিশ্রণে কত পরিমাণ জল আছে না 60 এর 80%, আর 80% মানে কি 4/5, তাই তো। 80/100 করলে 20 4 80, 20 5 100, আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো এই ব্যাপারগুলো। তাহলে দেখো 5 12 60, তার মানে 12 4 হচ্ছে 48 লিটার হচ্ছে আমার কি ওয়াটার আছে বা জল আছে। ঠিক আছে, এবার তাহলে ডেটল কতটা আছে, 60 লিটার তো আমার পুরো
মিশ্রণটি, তাহলে 12 লিটার এনএসটি ডেটল আছে। এবার কি বলা হলো না ডেটল মেশানো, কি মেশানো, ডেটল মেশানো, জল তো কনস্ট্যান্ট, তাহলে জল এখনও 48 লিটার আছে, কিন্তু বলেছে 75% জল থাকবে, তাহলে এই 48 লিটার হচ্ছে 75%। তাহলে 48 লিটার 75% নিশ্চয়ই ডেটল হবে কত, 25% না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 75% যদি 48 হয় তাহলে কত গুণ, এখানে দেখতে পাচ্ছি 75 থেকে এখানে 25 হয়েছে, তার মানে কি 3 ভাগ হয়েছে, তার মানে ডেটলটাও কী হবে, জলের 3 ভাগ, তাহলে জলের 3 ভাগ করলে কত হবে, 16 লিটার হবে না? বলবে একদম ঠিক। তার মানে কি ডেটল ছিল 12, হলো 16, তাহলে অ্যাড করলাম কত, 4 লিটার, তার মানে অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। বোঝা গেল? বলবে খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নম্বর 5, 3200 টাকার উপর বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত সময় 672 হবে? খুব ভালো কথা। তাহলে আমি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সবসময় বলেছি যে সবসময় A/P মানে হচ্ছে সুদ প্লাস আসল বা অ্যামাউন্ট বাই প্রিন্সিপালের অনুপাত সবসময় কি হবে না 1 + r/100 এর হোল টু দি পাওয়ার n হবে, 1/r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে আমি এখানে A/P এর ভ্যালু দেখতে পাচ্ছি আর r এর ভ্যালু দেখতে পাচ্ছি, তাহলে আমরা 1 + r/100 আমি আগেই বলেছি যে এটাকে ডাইরেক্ট এখানে লিখতে পারি আমি যে 10% মানে হচ্ছে 10-এ 1, আর 10-এ 1 টাকা সুদ হলে আমি অ্যামাউন্ট কত পাই, 11 টাকা। তাহলে এই 1/r+100 ডাইরেক্ট হয়ে গেল 11×10, তাহলে A/P কত হবে না 11/10 হোল টু দি পাওয়ার n হবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। আর এনটাই কি, এনটাই হচ্ছে টাইম। আর A/P এর ভ্যালু তো দেওয়া আছে, দেখো বলা হয়েছে 3200 টাকা হচ্ছে আমার কি, 3200 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল, ওকে। আর 672 টাকা আমি কী পাচ্ছি, সুদ পাচ্ছি, তাহলে 3200 + 672 হিসাবে অ্যামাউন্ট। বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এটারই কী হবে, রেশিও হবে A/P, তাহলে A/P এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এবার দেখো এর মধ্যে 11×10 লুকিয়ে আছে কি, অবশ্যই লুকিয়ে আছে। একটু দেখো এখানটা 32 দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেখো ডাইরেক্ট এখানে হচ্ছে 100, আর এখানে দেখো 32 দিয়ে এই দুটোকে যোগ করে কাটাকুটি করতে পারো বা তার আগেও কাটাকুটি করতে পারো। দেখো 32 এখানে কত বাজাচ্ছে, এখানে তো 100 বাজাচ্ছে, আর এখানে দেখো 32 কত বাজাচ্ছে, 32 2-এ 64 আর 32 1-এ 32, তার মানে 121/100 হয়ে যাচ্ছে। তার মানে A/P = কি 11/10 হোল টু দি পাওয়ার n = 121/100। তাহলে 121/100কে আমরা কি লিখতে পারি, 11/10 হোল স্কোয়ার না? বলবে একদম ঠিক, = কি 11/10 হোল টু দি পাওয়ার n, তাহলে 11/10 এখানেও কমন এখানেও কমন, তার মানে কি পাওয়ার ইকুয়াল, তার মানে কি এনের ভ্যালু কি 2, তার মানে 2 বছরে টাকাটা কী হবে 672 টাকা সুদ দেবে, তার মানে আনসার কী হলো, অপশান সি। বোঝা গেল? বলবে না খুব সুন্দর বোঝা গেছে, তো কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, কী বলা হয়েছে, A এবং B তাদের অর্থ 9:5 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করেছে, তার মানে অংশীদারি কারবারের প্রশ্ন আছে। আর অংশীদারি কারবারের প্রশ্ন প্রথমেই বলে দিই, এর মেন ফ্যাক্ট হচ্ছে যে টাকা নিয়ে আমি প্রবেশ করব ব্যবসায় সেই টাকার অনুপাতেই আমাদের খাতে কী হবে, লাভ্যাংশ আসবে, মনে থাকবে। তার মানে বিনিয়োগ যে অনুপাতে হবে সেই অনুপাতেই লাভ্যাংশ বন্টন হবে নিজেদের মধ্যে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 9:5 অনুপাতে এটা কী করেছে, টাকা বিনিয়োগ করেছে, মানে এই যে 9 টাকা দেয় তাহলে B 5 টাকা দিচ্ছে। সিমিলারলি যখন লাভ্যাংশ তাদের মধ্যে বন্টন হবে সেটাও 9:5 অনুপাতেই বন্টন হবে, ঠিক আছে। এবার যদি তার লাভ্যাংশের অনুপাতে আমি পেয়ে গেলাম, তার মানে কি A আর B এর মধ্যে A 9 টাকা পেলে B 5 টাকা পাচ্ছে লাভ্যাংশ, আর এই 9-এর পরিমাণই বলা হয়েছে, তাকে 29,840 টাকা বলেছে যে লাভ্যাংশের মধ্যে এর ভাগ হচ্ছে 29,840, তার মানে 9-এর ভ্যালুই কত, 29,840। তাহলে বি এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবো, তাই তো। বি কত টাকা পাচ্ছে লাভ্যাংশ সেটা পেয়ে যাবো, কারণ 5-এর ভ্যালু। দেখো তাহলে 9 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, এটা 9 3 কত যাচ্ছে, 9 3 27, তার মানে হচ্ছে 28, আবার 9 3 27, 14, মানে হচ্ছে 9-কে 9, আচ্ছা পুরোপুরি যাচ্ছে না, ভাগ পুরোপুরি যাচ্ছে না, ঠিক আছে। তারপর পুরোপুরি কতবার যাচ্ছে, 14 মানে হচ্ছে 9-কে 9 50, মানে হচ্ছে 9 5 45, তাহলে পয়েন্ট চলে 3315 বার পুরোপুরি যাচ্ছে। তাহলে আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছ নিকটতম পূর্ণ সংখ্যা মানে অ্যাপ্রক্সে আনসার আসবে, আমি 3315 বারই নেবো, ঠিক আছে। এর বেশি আর পয়েন্ট লাগাবো না, কোনো দরকার নেই, কারণ এখানে দেখো অপশানগুলো আছে অনেক দূরে দূরে, তো অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে খুব সহজেই আনসার চলে আসবে। তাহলে 3315 গুণ যদি এর টাকা হয় তাহলে বি এর টাকাও 3315 গুণই হবে, তাই তো। তাহলে গুণ করে দাও, 5 4 কত 75, এখানে হচ্ছে 100 কত 5 3 15, আচ্ছা 165, তাহলে 16575 হচ্ছে বি এর অ্যামাউন্ট। তাহলে যে যোগ করলে আমি কী পেয়ে যাবো, এ আর বি এর টোটাল অ্যামাউন্ট কত না, এখানে দেখতে পাচ্ছি 5, এখানে হচ্ছে 1, তাই তো, হ্যাঁ, তারপর হচ্ছে 14, আর এখানে হচ্ছে কত না 16 আর 29, 29 + 1 30 + 16 46, তাহলে 46415, হ্যাঁ কি না? বলবে একদম ঠিক, কোনো অসুবিধা নেই।
তাহলে এই যে টাকাটা পেলাম, এই টাকাটা তাহলে কি আমি ব্যবসা টোটাল লাভ হয়েছিল? না, বলা হয়েছে যে মোট যে লাভ হলো তার 10% দাতব্য প্রতিষ্ঠানে আগেই চলে গেছে। তাহলে 10% যদি দাতব্য প্রতিষ্ঠানে চলে যায় তাহলে 90% এটা কী করেছিল, নিজেদের মধ্যে 9:5 মধ্যে ভাগ করে নিয়েছিল। তাহলে 90%ই হচ্ছে 46415 ভ্যালু। তাহলে 90%-এর ভ্যালু কত না 46415 ইজ নট ইট, বলবে একদম ঠিক। তাহলে 100%ই হচ্ছে আমার কি টোটাল লাভ্যাংশ, যেটা হচ্ছে আমার নির্ণয় করতে হবে মোট লাভ কত। তাহলে 46415 বাই 90 ইন্টু 100। ওকে, একটা শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। তো কাটাকুটি করলে কত বাজাচ্ছে এখানে দেখো, 9 5 45, তারপরে হচ্ছে 9 কে 9, তারপরে হচ্ছে 51, আবার 9 5 45, 65, তারপরে হচ্ছে 9-এর সাথে 63। তাহলে 5157 দেখতেই পাচ্ছি, আর 5157 একমাত্র অপশান ডিতে আছে, তারপরে বাকিটা করার দরকারই নেই। তাহলে অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে এই প্রশ্নটির আনসার খুব সহজে করা যায়। পুরোপুরি দশমিকে এনে কাজ করা কোনো প্রয়োজন নেই, অ্যাপ্রক্সিমেশন ঠিক শিখতেই হবে তোমাদের, না হলে কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন সলিউশন করতে অনেক অসুবিধা হবে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। অর্থরাশিকে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়েছে, 10 বছরে দ্বিগুণ হচ্ছে, 4 গুণে কত সময় লাগবে? তো এর থেকে সোজা প্রশ্ন হয় না। দ্বিগুণ হচ্ছে মানে কি, এ বাই পি হচ্ছে 2, তাহলে 2-এর পাওয়ার হচ্ছে কত 1 হতে সময় লাগছে কত 10 বছর, মাথায় রাখবে। 4 গুণ হবে, 4 গুণ হবে মানে কি না এ বাই পি হবে কি না 2-এর স্কোয়ার। ওকে, তাহলে 2-এর স্কোয়ার হতে কত সময় লাগবে না এই 2-এর কত ভাববো, 1 হতে সময় লাগবে, পাওয়ার 1 হতে সময় 10 বছর, তাহলে পাওয়ার 2 কত সময় লাগবে 2 × 10 মানে 20 বছর। দ্যাটস ইট, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে যখনই মনে রাখবো যে দ্বিগুণ 4 গুণ 8 গুণ এরকম কনসেপ্ট আছে, তার মানে কি বেস ইকুয়াল আছে, বেস কত 2, এর পাওয়ারের কী হচ্ছে না 1 2 3 এরমভাবে বাড়তে থাকছে। তাহলে পাওয়ারের আমি কনসেপ্ট ভাববো যে পাওয়ার 1 হতে সময় লাগছে 10 বছর, তাহলে পাওয়ার 2 হতে কত সময় লাগবে বা পাওয়ার 3 হতে কত সময় লাগবে, তাহলে পাওয়ারের দিকে ভাববো। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। 8 দিন কাজ করার পর রাখি দেখলেন যে মাত্র 10% কাজ সম্পন্ন হয়েছে। খুব ভালো কথা, তার মানে 8 দিনে রাখি 10% কাজ করতে পারে। ওকে, তিনি পুনমকে নিয়োগ করেন যিনি রাখির চেয়ে 20% বেশি দক্ষ আছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/5, তার মানে 5 যদি কার কর্মদক্ষতা হয়, 5 যদি রাখির কর্মদক্ষতা হয় তাহলে পুনমের কর্মদক্ষতা আরও 1 বেশি, 1/5 তো, তাহলে 5-এ 1 বেশি, তাহলে কত দক্ষতা 6। তাহলে এখানে আমরা কী পেয়ে গেলাম না এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম, কার পুনম আর রাখির। রাখির যদি কর্মদক্ষতা 6, পুনমের কর্মদক্ষতা 6 যখন রাখির কর্মদক্ষতা হচ্ছে 5। ইজ ইট ক্লিয়ার? বলবেন একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এবার বলছে 8 দিনে সে কী করছে 10% কাজ করছে, তাহলে 8 দিনে যদি 10% কাজ করে তাহলে একদিনে 10,000% কাজ করবে। তাহলে একদিনে যেটা করে সেটাই তো কর্মদক্ষতা, কার? সেটা রাখির না। তাহলে রাখির 5 ডিনোট করছে 10/8কে, তাহলে অ্যাকচুয়ালি 10/8 হচ্ছে রাখির কর্মদক্ষতা। তাহলে 5 যদি 10/8-এর সঙ্গে সমান হয় তাহলে 6 কতর সঙ্গে সমান হবে, তাহলে এখানে 5কে দুগুণ করলে 10 হয়, তাহলে তুমি দুগুণ এই 10 নিয়ে ভাবো, নিচে 8 সেম থাকবে, তাহলে 6কে দুগুণ করলে হচ্ছে 12, তাহলে রাখির কর্মদক্ষতা কত 12/8, তাই তো। তার মানে অ্যাকচুয়ালি কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি পেয়ে গেলাম পুনম আর রাখির। তাহলে এদের মিলিত কর্মদক্ষতা কত না 8 যদি লসাগু হয় তাহলে 12 + 10 22-8, তাহলে 22/8 হচ্ছে মিলিত কর্মদক্ষতা, মানে একদিনে এরা এত % কাজ করে। তাই তো নির্ণয় করতে হবে কি একসঙ্গে কাজ করে বাকি কাজ সম্পূর্ণ কত সময় লাগবে, বাকি কাজ কত 10% তো অলরেডি হয়ে গেছে, তাহলে বাকি কাজ হচ্ছে কত না 90%, তাই তো। তাহলে 90% করতে কত সময় লাগবে, তাহলে একদিনে করছে 22/8%, তাহলে 22/8% যদি একদিনে করে তাহলে 90% কত সময় লাগবে, তাহলে 90/22/8, দ্যাটস ইট। তার মানে কি 90 × 8/22, কাটাকুটি হচ্ছে 2 দিয়ে, এখানে 11, এখানে 4, তার মানে 360/11, 360/11 কত না অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেছে? বলবে খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় 75% নাম্বার পায়, যা হলো 60% নাম্বার পাওয়া এক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হচ্ছে 30 বেশি। তার মানে যে 60% পায় আর যে 75% পায় তাদের মার্কসের পার্থক্য হচ্ছে কত 30 নম্বর। তাহলে 75% আর 65% ডিফারেন্সে কত 15%, তাহলে 15%-এর অ্যাকচুয়াল ভ্যালু কত 30 নম্বর। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। পরীক্ষার পূর্ণমান সবসময় 100% হয়, তাহলে 15%-এর ভ্যালু 30 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত হবে 200 নম্বর, তার মানে পূর্ণমান হচ্ছে কত 200, অপশান ডি। নেক্সট প্রশ্ন, 44টি আম, 121টি কলা, 11টি আপেল রয়েছে, এগুলোকে কয়েকটি শাড়িতে এমনভাবে সাজাতে হবে যাতে প্রতিটি শাড়িতে সমান সংখ্যক ফল থাকে। যখন এই প্রতিটি শাড়িতে সমান সংখ্যক ফলের গল্প থাকবে তার মানে কিছুই নয় এই 44, 121 আর 11-র HCF। তাহলে HCF অফ 44,
121 অ্যান্ড 11। সে বলো তো এদের মধ্যে কমন ফ্যাক্টর কি? এই প্রত্যেকটা সংখ্যাই এমন কোন বড় সংখ্যা দিয়ে ভাগ যায়? তুমি দেখবে এখানে তো গসগু করার দরকার নেই, সবকটাই 11-র মাল্টিপল, তার মানে কি 11ই হবে এদের HCF। হ্যাঁ কি না বলবে? একদম ঠিক। তাহলে 11টা ফল প্রত্যেকটা সারিতে থাকবে। তাহলে যদি 11টা ফল প্রত্যেকটা সারিতে থাকে, 44টা আম আছে, মানে নির্ণয় করতে হবে টোটাল কতগুলো সর্বনিম্ন সারি লাগবে। তাহলে 44টা আম আছে, একটা সারিতে 11টা আম, তাহলে কটা সারি লাগবে আমের জন্য? আমের জন্য তাহলে 44/11 মানে 4টে সারি লাগবে। 121টা কলা, প্রত্যেকটা সারিতে 11টাই কলা থাকবে, তাহলে কতগুলো সারি লাগবে? 121/11 মানে 11টা সারি লাগবে কলার জন্য। আর আপেল তো 11টাই, তার মানে 11/11 করলে কত হবে? একটাই শাড়ি হবে, তার মানে 4 + 11 15 + 1 16টা টোটাল শাড়ি লাগবে নিম্নতম বা সর্বনিম্ন। অপশান ডি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। এর থেকে সোজার প্রশ্ন হয় না। নেক্সট প্রশ্ন, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি ঘোরে? মনে রাখবে ঘড়ির কাঁটায়, এটি ঘড়ির মধ্যে দু রকমের কাঁটা আছে, একটা বড়ো কাঁটা আর একটা ছোটো কাঁটা। তা আমরা সবসময় জানি যে বড় কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর ছোটো কাঁটাটা হচ্ছে কি মিনিটের কাঁটা, তাই তো? তাহলে আমি যদি দেখি যে দুপুর 12টার সময়, দুপুর 12টা কত ভাবো, দুপুর 12টার কাঁটায় 12টার সময় কি হয় না, বড় কাঁটা আর ছোটো কাঁটা এটা কী হচ্ছে একটা লাইনের ওপর চলে আসে। তাহলে আবার যখন রাত 12টা আসে তখন আবার এই বড় কাঁটা আর ছোটো কাঁটা একসঙ্গে আসে। তাহলে মনে রাখবো এই যে বড় কাঁটাটি মানে যে ঘন্টার কাঁটা, সে দুপুর 12টা থেকে রাত 12টা এই টোটাল স্প্যানে, দুপুর 12টা থেকে রাত 12টা এই টোটাল স্প্যানে সে একটা টোটাল বৃত্তকে কী করে কভার করে। একটা টোটাল বৃত্তকে কভার মানে কত? 360 ডিগ্রি কভার করা। তাহলে 360 ডিগ্রি সে কত ঘন্টায় কভার করছে? সকাল দুপুর 12টা থেকে রাত 12টা মানে 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টায় সে 360 ডিগ্রি কভার করছে। কে না ঘন্টার কাঁটা। তাহলে 12 ঘন্টায় যদি 360 ডিগ্রি যায়, নির্ণয় করতে হবে 1 মিনিটে। তার মানে 1 ঘন্টায় হচ্ছে কত? 360/12, আর 1 ঘন্টা মানে কি 60 মিনিট। তাহলে 60 মিনিটে এত হচ্ছে, 1 মিনিটে কত? নিচে আর একটা 60 দিয়ে গুণ, গল্প শেষ। তাহলে 12 এখানে কত হচ্ছে? 30 এখানে কত? 2। তোমরা আলটিমেট 1/2 ডিগ্রি সে কী করবে? কত ডিগ্রি ঘোরে? 1/2 ডিগ্রি ঘোরে। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? বলবে খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। 12 কোশ্চেন নাম্বার, একজন দোকানদার একটি পণ্যের চিহ্নিত মূল্যের ওপর 20% ছাড় দেন, তবু তিনি 20% লাভ করেন। খুব ভালো কথা। তাহলে 20% ছাড় দিয়েও, ডিসকাউন্ট দিয়েও 20% লাভ হচ্ছে। তাহলে যদি কোনো ছাড় না দেয় তাহলে লাভ কত পার্সেন্ট হবে সেটা নির্ণয় করতে হবে। এই প্রশ্নে যেখানে শুধু দেখবে কি আছে না, ডিসকাউন্ট পার্সেন্টেজ আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ আর প্রফিট পার্সেন্টেজ, এই দুই বস্তু আছে। সেখানে চোখ বন্ধ করে লিখবে যে MP/CP, মার্ক প্রাইসের সঙ্গে সিপির কী হবে? মার্ক প্রাইসের সঙ্গে সিপির রেশিও হবে সবসময় 100 + P/100 - D এর সঙ্গে ইকুয়াল। এই রেশিওটা, এই ফর্মুলাটি একদম খুব ভালো করে মাথায় রেখে দাও যে মার্ক প্রাইসেস আর সিপির রেশিও = কী হবে না 100 + Profit/100 - ডিসকাউন্ট। তাহলে দেখো এখানে এমপি আর সিপির ডাইরেক্ট রেশিও পেয়ে যাচ্ছ। কত গো? দেখো যখন 20% ছাড় দিচ্ছে তখন 20% লাভ হচ্ছে। তাহলে প্রফিট যদি 20 হয় তাহলে 100 + 20 কত? 120। আর 20% ছাড় দিলে 100 - D কত হবে? 80। তাহলে কাটাকুটি 40 দিয়ে, 40 × 3 120, 40 × 2 80। তাহলে 2 টাকা কস্ট প্রাইস হলে হচ্ছে মার্ক প্রাইস 3 টাকা। যদি ছাড় না দেয় তাহলে 3ই হয়ে যাবে কি এসপি। যদি ছাড় না দিই, যেটা মার্ক প্রাইস সেটাই হয়ে যাবে কি সেলিং প্রাইস। তাহলে 3 টাকা সেলিং প্রাইস, 2 টাকা কস্ট প্রাইস। তাহলে প্রফিট কত না প্রফিট 1 টাকা। কত এর প্রফিট না 2 এর প্রফিট। তাহলে 1/2 × 100 হলে 50%। তাহলে কী হবে? লাভ হবে। তাহলে যদি সে ছাড় না দেয় তাহলে 50% তার লাভ হচ্ছে। অপশান সি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। কী বলা হয়েছে? একটি ক্রিকেট দলের 7 জন খেলোয়াড়ের বয়স বলা হয়েছে, তাদের গড় বয়স নির্ণয় করতে হবে। তোমরা কী করবে? সবাইকে যোগ করে 7 দিয়ে ভাগ করে দিয়ে গড় নির্ণয় করবে না, সেদিন শেষ। সেভাবে কিন্তু আর কেউ গড় নির্ণয় করে না। ডেভিয়েশন শেখো। ডেভিয়েশন মানে কি? আমাকে এই যে নাম্বারগুলো বলা আছে এদের মধ্যে কোনো একটা নাম্বারকে ধরে নাও অ্যাভারেজ, এবং তার সঙ্গে এই প্রত্যেকটার বয়স তুলনা করো। এই তুলনাই হচ্ছে ডেভিয়েশনের মেথড। তুলনা কীভাবে করে শেখো। দেখো সংখ্যাগুলো কী কী? 26, 25, 21, 29, 24, 28 আর হচ্ছে 22। তাহলে এদের মধ্যে সবথেকে হাইয়েস্ট কি? 29। সবথেকে লোয়েস্টকে 21, তাই তো? তাই সবসময় মনে রাখবো যে অ্যাভারেজ এদের মধ্যেই কোনো একটা নাম্বার হবে। তাহলে 21 থেকে 29 হচ্ছে রেঞ্জ। ধরে নাও এদের মধ্যে যে কোনো একটা নাম্বার, ধরে নাও 25 হচ্ছে অ্যাভারেজ। তাহলে যদি 25-এর সঙ্গে এই প্রত্যেকের বয়সকে আমি তুলনা করি তাহলে ডিফারেন্স যেটা হবে সেটাই হচ্ছে ডেভিয়েশন।
তাহলে দেখো যখন দেখতে পাচ্ছি 25-এর সঙ্গে 26-এ তুলনা করছি, তাহলে 26 কি এক বেশি নিয়ে বসে আছে। তার মানে আমি 25 এখানে না ধরে আমি কি করেছি, আমি 26 না ধরে 25 ধরেছি। তার মানে আমি এক কি হচ্ছে, একে বেশি নিয়ে বসে আছি। ইটস নট ইট, বলবো একদম ঠিক। আর যখন 25-এর সঙ্গে 21-কে তুলনা করছি, দেখতে পাচ্ছি 21 4 কম নিয়ে বসে আছে, বলবো একদম ঠিক। আবার 29 দেখতে পাচ্ছি 4 বেশি নিয়ে বসে আছে। 24 দেখতে পাচ্ছি 1 কম নিয়ে বসে আছে। 28 দেখতে পাচ্ছি 3 বেশি নিয়ে বসে আছে। আর 22 দেখতে পাচ্ছি 3 কম নিয়ে বসে আছে। ইজ নট ইট, বলবো একদম ঠিক। তাহলে এবারে দেখো এখানে তো ডেভিয়েশন কত, এখানে 25 আর 25 ধরেছি, মানে ডেভিয়েশন হচ্ছে 0। তার মানে একে আমার আর বিচার করার দরকার নেই। তাহলে বাকিদের যোগফল বা বিয়োগফলই হচ্ছে কি নেট ডেভিয়েশন। যদি বাকিদের যোগফল বা বিয়োগফল 0 হয়ে যায়, তাহলে বলবো 25ই হচ্ছে আমার কারেক্ট অ্যাভারেজ। এই 0 না হয়ে প্লাস মাইনাস কিছু হয়, তাহলে যেটা ডেভিয়েশন হবে সেটা আবার সবার মধ্যে ভাগ করে দেবো। ওকে, যেমন দেখো এখানে দেখো +1 দেখতে পাচ্ছি, যোগ করলে -1-এর সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। +4 দেখতে পাচ্ছি, -4-এর সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। +3 দেখতে পাচ্ছি, -3-এর সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না, বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তার মানে কি নেট ডেভিয়েশন কত হলো, 0 হলো। তার মানে 25ই হচ্ছে অ্যাকচুয়ালি একদম কারেক্ট অ্যাভারেজ খেলোয়াড়দের। কিন্তু যদি আমি দাদা বলবেন দাদা আপনি 25 তাহলে মুখস্থ করে এসেছেন, তাই জন্য আপনি এখানে 25 ধরে কাজটা করে দিলেন, এই 24 তো কী করতেন, তাহলে দেখিয়ে দিই সেটাও, তাহলে তোমার মনে হবে যে না আমিও করতে পারবো। তাহলে দেখো 24 ধরে কী হয়, খুব ভালো করে বুঝো। 24 ধরেছি, তাহলে এখানে নেট ডেভিয়েশন হলো 0। তাহলে 24 এখানে 29 আছে, তার মানে কি 5 বেশি নিয়ে বসে আছে। এখানে 21 আছে -3 নিয়ে বসে আছে। এখানে কি দেখতে পাচ্ছি +1 বেশি নিয়ে বসে আছে। এখানে +2 বেশি নিয়ে বসে আছে। এখানে +4 বেশি নিয়ে বসে আছে। এখানে -2 বেশি নিয়ে বসে আছে। তাহলে দেখো এখানে 2 + 1 +3 -3 কী হলো, ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে 5 + 4 9, 9 - 2 7। তার মানে 24টা আমি দেখতে পাচ্ছি অ্যাভারেজ ধরেছিলাম, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি +7 আরও এক্সট্রা আসছে নেট ডেভিয়েশন। তাহলে এই +7 সবার মধ্যে ভাগ করতে হবে। তাহলে যদি নেট ডেভিয়েশন প্লাস আসে তাহলে প্লাসই লিখবো, যদি মাইনাস আসে মাইনাস লিখবো। তাহলে প্লাস এসছে কত, 7। কতজনের মধ্যে ভাগ করব, কতজন এখানে খেলোয়াড় আছে, 7 জন। তাহলে 7 জনের মধ্যে ভাগ করে দাও। তাহলে এটাই হচ্ছে এখন কী হয়ে গেল, কারেক্ট অ্যাভারেজ। 24 + 7/7 মানে কত, 1। তাহলে 24 + 1 কত, 25। তাহলে এটাই রেডি ছিল না আনসার, দেখো সেম আনসার। তুমি 25 ধরো, আমি 25 ধরে করলাম, 24 ধরে করলাম, তুমি 22, 21, 26 যেটা খুশি ধরে করে আর একবার ট্রাই করবে, তাহলে দেখবে এটা ব্যাপারটা একদম তোমার মাথায় কী হয়ে যাবে, ছবির মতো বসে যাবে, জীবনও ভুলবে না। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। দুটি সম্পূরক কোণের মধ্যে বৃহত্তম কোণটি ছোট কোণটির চেয়ে 60 ডিগ্রি বেশি। আচ্ছা, সম্পূরক কোণ, সম্পূরক কোণ কাকে বলে না, যখন দুটো কোণের যোগফল 180। এই কোণটার যোগফল কত, 180। তাহলে এ আর বি যদি লিখি তাহলে বলবো a + b হচ্ছে যদি 180 ডিগ্রি হয়, তাহলে বলবো a এর সঙ্গে b হচ্ছে সম্পূরক কোণ। ওকে, তাহলে দেখো এখানে বলা হয়েছে যে ছোটো কোণটি 60 ডিগ্রি, তাহলে ধরলাম ছোটো কোণটি হচ্ছে বি। তাহলে বি যদি 60 ডিগ্রি হয়, এর সঙ্গে কত যোগ করলে 180 হবে, না 120 যোগ করলে, তার মানে এর ভ্যালু কত, 120। নির্ণয় করতে হবে কি ছোটো কোণটির পরিমাপ কত। আচ্ছা, ছোটো কোণটির পরিমাপ তো এখানে বলে দিয়েছে 60 ডিগ্রি। অ্যাকচুয়ালি এখানে বড় কোণটির পরিমাপ আনসারে নির্ণয় করা ছিল, এখানে ছোটো কোণটি বলে দিয়েছে। ওকে, তাহলে আনসার হওয়া উচিত 120 ডিগ্রি যদি বড় কোণটি বলে। ঠিক আছে, এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, ছোটো কোণটি 60 ডিগ্রি। এটা কোনো আনসারে এখানে যেটা দেওয়া আছে সেটাই আনসারে বলা হয়েছে, এটা প্রিন্টিং মিস্টেক, দ্যাটস ইট। কোশ্চেন নাম্বার 15। এই প্রশ্নে একটি প্রিন্টিং মিস্টেক আছে, সেটা একটু ঠিক করে নাও। আচ্ছা, দু একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে অঙ্কের প্রশ্নে, সেটা একটু দেখে নেবে। দেখো এই প্লাস চিহ্নটা হবে ভাগ চিহ্ন, ওকে, নাহলে কিন্তু আনসার মিলবে না। দেখো আমরা জানি যে এই ধরনের সিম্পলিফিকেশনের প্রশ্নে বদমাশ রুল আমাদের ফলো করতে হবে, BODMAS, তাই তো। যেখানে বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেটে কীরকম কাজ হয়, আগে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে আগে দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে দেখবো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি অফ আগে আছে, তারপর হচ্ছে ভাগ। তার মানে অফের কাজ আগে হয়, তারপরে ভাগের কাজ, এটা মাথায় রাখবে। তাহলে 96 × 2, 96 × 2/24 এরকম করবো, গুণ করে দেবে না। দেখো 24 4 96, 4 দুগুণে হয়ে গেল কত, 8। তাহলে এই পার্টটা দিয়ে গেলো কত, 8। ইটস নট ইট, বলবে একদম ঠিক। এখানে দেখো 4, এখানে ভাগ, প্লাস নয়, 4 ভাগ 8। তাহলে আবার দেখো এখানে কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগ, আগে অফের আছে, তাহলে অফ কাজ আগে হবে, তারপর ভাগ হবে। তার মানে 36 × 4/8, তাই তো। কাটাকুটি হচ্ছে, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে কত, 18। তাহলে 41 × 18। এবার 41 × 18 করলে আমি গুণ করার তো দরকার নেই, ইউনিট ডিজিট প্রত্যেকের আলাদা আলাদা। 8কে 1 দিয়ে গুণ করলে ইউনিট ডিজিট কত হবে, 8 হবে না। তার মানে অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। ইজ ইট ক্লিয়ার, বলবে চলো এর মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই।
কোশ্চেন নাম্বার 16, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14.28% বৃদ্ধি পেয়েছে, বলেছে ক্ষেত্রফল একই রাখার জন্য প্রস্থ কত শতাংশ কমতে হবে। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নের পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে, অনেক রকমের শর্টকাট, অনেক ফর্মুলা, সব ফালতু জিনিস কিচ্ছু মাথায় রাখবে না, শুধু একটা জিনিস মনে রাখবে যে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, 14.28% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত, 1/7। তার মানে 7 যে জিনিসটার দৈর্ঘ্য ছিল সেটা এখন 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে হয়েছে কত, 8/7। তার মানে দৈর্ঘ্য কত হয়েছে না 8/7 গুণ হয়েছে। তাহলে যদি এল আগে দৈর্ঘ্য থাকতো এবং ব্রেথ আগে কি থাকতো না প্রস্থ থাকতো, তাহলে ক্ষেত্রফল কত ছিল, এরিয়া কত ছিল, এল ইন্টু বি। তাহলে এখন এই এলটি হয়েছে কত, 8/7 গুণ, মানে 8/7 এল। তাহলে দেখো আমাকে যদি ব্রেথকে কি লিখলে এই এল বি আয়তক্ষেত্রটির এরিয়া থাকবে, এরিয়ার কোনো চেঞ্জ হবে না। তুমি বলো যদি আমি এখানে 7/8 ইন্টু বি লিখি, তাহলে এই 8/7 8 সঙ্গে ক্যান্সেল আউট হবে এবং এই 7 সঙ্গে ক্যান্সেল আউট হবে, থাকবে এলবি পড়ে থাকবে। তার মানে যে জিনিসটা 8/7 গুণ হয়েছিল দৈর্ঘ্যটা, প্রস্থটি যদি 7/8 গুণ হয়ে যায় তাহলেই কি হয়ে যাবে, 7/8 গুণ হয়ে গেলেই কী হবে, ক্ষেত্রফল একই থাকবে। তাহলে যখনই আমাকে পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে তার ফ্র্যাকশন ভ্যালু পেয়ে গেছি, তার ঠিক অনন্যক করলেই আমি পেয়ে যাব কি, কত অংশ অন্য অংশটি কম হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রস্থ কতটা কম হবে না, 7/8 গুণ হবে, তাহলে কম কত হবে, ছিল 8 হয়ে গেছে 7, তার মানে 1 কমেছে, কতই সবসময় নিচে যায় তার ওপর, মানে 8-এ 1 কমেছে। কত পার্সেন্টেজ কমেছে, 1/8 ইন্টু 100 করলে 12.5% হয়, 12.5%। অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই নেক্সট প্রশ্ন। 40 বছরের জন্য একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্থরাশিটির 2/5 অংশ। তার মানে হচ্ছে অর্থরাশিটির 2/5 অংশ, তার মানে সরল সুদ মানে এসআই, প্রিন্সিপাল হচ্ছে কি সেই অর্থরাশি, এর রেশিও বলা হয়েছে 2/5, এটা মাথায় রাখতে হবে। তাহলে যখন 5 প্রিন্সিপাল তখন এসআই হচ্ছে 2। টাইম দেওয়া হয় 40 বছর, সুদের হারামান নির্ণয় করতে হবে, একই গল্প। আমরা জানি এসআই সমান হচ্ছে পি ইন্টু R/100 ইন্টু টাইম, যেখানে এসআই দেওয়া হয়েছে 2, পি দেওয়া হয়েছে 5, R/100 হচ্ছে কত নির্ণয় করতে হবে, আর টি হচ্ছে কত আমার 40, গল্প শেষ। তাহলে দেখো কাটাকুটি যাচ্ছে, 5 এখানে কত 20, এখানে হচ্ছে 2, তাহলে 2 আর 2ও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে কত, আর হচ্ছে 1%, আর কত 1%। অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, আরও একটি অসাধারণ প্রশ্ন। এই প্রশ্নের পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে, অনেক মেথডে করে, এক্স ফেক্স জোরে একাকার করে দেয়, কিচ্ছু দরকার নেই। খুব ভালো করে বুঝবে, একটি ঝুড়িতে কিছু পরিমাণ কমলালেবু আছে, যদি প্রত্যেকটি কমলালেবুর 10 টাকা দরে বিক্রি করা হয় তাহলে 500 টাকা লাভ হয়। খুব ভালো কথা, যখন প্রত্যেকটা কমলালেবু 10 টাকায় বিক্রি করা হচ্ছে তখন 500 টাকা লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে। প্রত্যেকটা কমলালেবু যখন 8 টাকা দরে বিক্রি করা হচ্ছে, তাহলে আগে 10 টাকায় প্রত্যেকটা কমলালেবু বিক্রি করা হতো, এখন 8 টাকায় প্রত্যেকটা কমলালেবু বিক্রি করা হয়েছে। তাহলে একটা কমলালেবুতে 2 টাকা প্রাইস কমেছে, একটা কমলালেবুতে 2 টাকা প্রাইস কমেছে, তার জন্য কি হয়েছে, লাভ 500 থেকে ক্ষতি হচ্ছে 300 টাকা, তাহলে ক্ষতি হচ্ছে, লস হচ্ছে। তাহলে প্রফিট আর লসের মধ্যে ডিফারেন্স যেটা সবসময় মনে রাখবো, প্রফিট আর লসের মধ্যে ডিফারেন্স সবসময় কী করতে হয় না, প্লাস করে নির্ণয় করতে হয়। তাহলে 500 টাকা ছিল আগে প্রফিট, এখন 300 টাকা লস হয়েছে, ডিফারেন্স কত হয়েছে, 800 টাকা। এই ডিফারেন্সকে যদি আমি একটা কমলালেবুর সেলিং প্রাইসের পার্থক্য দিয়ে ভাগ করি, তার মানে একটা কমলালেবু 10 টাকায় আগে বিক্রি করা হচ্ছিল, এখন 8 টাকায় বিক্রি করা হচ্ছে, ডিফারেন্স কত, 2 টাকা। তাহলে এই ভাগফলই হবে নাম্বার অফ কমলালেবু। তাহলে 500 + 300, 800/2, তার মানে 400 হয়ে যাবে টোটাল কমলালেবুর সংখ্যা। অপশান কি, বি। মনে রাখবো যে এই যে ডিফারেন্স 500 আর 300-র মধ্যে যোগ করে নির্ণয় করলাম, যদি এখানে দুটোই লাভ থাকতো তাহলে আমি বিয়োগ করতাম, আর দুটোই ক্ষতি থাকলেও আমি বিয়োগ করতাম। লাভ ক্ষতি বা ক্ষতি লাভ থাকলে আমি কী করবো, যোগ করবো। এটা মাথায় থাকবে, বলবে আমি বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, এ এবং বি উভয় তাদের ঘড়িগুলো 5000 টাকায় বিক্রি করে। খুব ভালো কথা, মানে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস হচ্ছে সেম, সেলিং প্রাইস হচ্ছে ইকুয়াল। যদি সেলিং প্রাইস ইকুয়াল হয় তাহলে বলছে এর 25% লাভ হয় এবং বি এর 10% ক্ষতি হয়, তাহলে ঘড়ি দুটোর ক্রয় মূল্যের অনুপাত কত হবে? তাহলে ঘড়ি দুটোর ক্রয় মূল্যের অনুপাত সবসময় হবে, তার মানে ধরলাম CP1 আর CP2 এদের মধ্যে রেশিও নির্ণয় করতে হবে। তাহলে CP1 দেখতে পাচ্ছি সবসময় কার সঙ্গে, CP1 আর CP2 রেশিও কার সঙ্গে সমান হবে, সবসময় মনে রাখবো SP2/SP1 এর সঙ্গে সমান হবে। তাহলে সেকেন্ড ভদ্রলোকের এসপি কত, দেখো 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তার 90%-এ বিক্রি করা হয়েছে না, পার্সেন্টেজ হিসাব করলে বলবে একদম ঠিক।
আর 25% লাভে বিক্রি করেছিল প্রথমে, তাহলে তার এসপি কত? 125% না? বলবে একদম ঠিক। তাহলে রেশিও কত হলো? দেখো কাটাকুটি যাচ্ছে, 5×18 = 90, এখানে হচ্ছে 5×25 = 125, 18:25। অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তাহলে যখনই এসপি ইকুয়াল হবে তখনই মনে রাখবো CP1/CP2 = SP2/SP1 হবে। কী করে হলো তাহলে বলে দিই। দেখো এর 25% লাভ হয়েছে, তাহলে এর ক্রয় মূল্য যদি CP1 হয়, সেটি 25% লাভে বিক্রি করা হয়েছে, মানে 125%-এ বিক্রি করা হয়েছে। তাহলে ইকুয়াল টু সেকেন্ড জিনিসটি মানে বি, সে কী হয়েছে CP2-তে বিক্রি করেছে, তাহলে CP2 তার ক্রয় মূল্য, সে বিক্রি করেছে 10% ক্ষতিতে, মানে 90%-এ বিক্রি করেছে। তাহলে এ দুটো ইকুয়াল করলে কী হয়, CP1/CP2 = কত হলো না 90/125। বোঝা গেল? তাহলে এই পার্টটি আমি পেলাম এখানে ডাইরেক্ট, যদি আমি এই জিনিসটা মাথায় রাখি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। কী বলা হয়েছে? একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে 93% পরীক্ষার্থী পাস করেছে, আর 9275 কী হয়েছে, পরীক্ষায় ফেল করেছে। একটি পার্সেন্টেজ, একটি নাম্বার, কিন্তু দুটোই কি একই জিনিস ডিনোট করছেন? না, 93% এখানে কী করেছে, পাস করেছে। তাহলে ফেলের সংখ্যা দিয়ে, ফেলের পার্সেন্টেজ কত? 93% যদি পাস করে তাহলে ফেল করেছে 7%, বলবে একদম ঠিক। তাহলে 7%-এর ভ্যালু বলা হয়েছে কত? 9275। নির্ণয় করতে হবে কি, টোটাল পরীক্ষার্থী, তার মানে 100%-এর ভ্যালু। তাহলে দেখো 927 কত গুণ, এখানে কাটাকুটি যাচ্ছে কি, দেখছি 7×1 = 7, না আগে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 7×1 = 7, 22, মানে 7×3 = 21, 17, 7×2 = 14, 7×5 = 35। তাহলে 1325 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশান ডি। ইজ ইট ক্লিয়ার? বলবেন জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 21। কী বলা হলো? যদি x + 1/x 6 হয়, তাহলে x² + 1/x² ভ্যালু কত? ডাইরেক্ট আনসার বেরোবে 6² - 2। কী করে দাদা? দাদা x + 1/x এর ভ্যালু যদি আমি পি লিখি, তাহলে সবসময় মনে রাখবো x² + 1/x² এর ভ্যালু কী হবে? p² - 2। কী করে? কারণ আমরা জানি a + b হোল স্কোয়ারের ফর্মুলা কি না, x + 1/x এর a² + b² ফর্মুলা কি না, a + b হোল স্কোয়ার -2ab না? তাহলে 2ab কত? 2 × x × 1/x। তাহলে দেখো x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 2। আর এই x + 1/x এর ভ্যালু কত বলা ছিল? p বলা ছিল, তাই p² - 2। তো এইখান থেকেই কিন্তু এই শর্টকাটটি এসছে, মাথায় রাখবো। তাহলে ডাইরেক্ট কী বলবো না, x + 1/x এর ভ্যালু যা, x² + 1/x² ভ্যালু হবে সেই সংখ্যা স্কোয়ার -2। ঠিক আছে? তাহলে p² - 2 মানে 6² - 2 করলে কত হবে? 34। অপশান বি হবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22 বলছে, আর একটি কাজ 90 দিনে সম্পন্ন করতে পারে, 45 দিনে আর ওই কাজের মোট কত শতাংশ করবে? দেখো একটি কাজ 90 দিনে করছে, তাহলে একটি কাজ মানে কি 100%, মনে রাখবে। তাহলে 100% সে করছে কি 90 দিনে, তাহলে 45 দিনে সে কত করবে? তাহলে দিন সংখ্যা কী হয়েছে, এখানে অর্ধেক হয়েছে, তাহলে কাজও অর্ধেক হবে। তাহলে কাজ অর্ধেক হলে কী হবে? 50% হবে না? বলবে একদম ঠিক। তাহলে দিন যাই রেশিওতে চেঞ্জ হবে, ওয়ার্কও সেই রেশিওতে চেঞ্জ হবে। ঠিক আছে? তাহলে 90/45, এখানে 100/50। আনসার কি? অপশান সি। কোশ্চেন নাম্বার 23। কী বলা হলো না, একটি শেয়ারের মুদ্রিত মূল্য হচ্ছে কত না 2000 টাকা। মুদ্রিত মূল্য মানে কি? মার্ক প্রাইস। ওকে, মার্ক প্রাইস বলা হয়েছে কত? 2000 টাকা। 20% ও x% দুটি ক্রমিক ছাড় বা সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং তারপরে 1400 টাকায় জিনিসটা বিক্রি করা হয়েছে, মানে ফাইনাল এসপি হচ্ছে এটা। তাহলে এক্সের ভ্যালু আমার নির্ণয় করতে হবে। অনেক রকম এখানে শর্টকাট আছে, শর্টকাট মনে রাখার দরকার নেই। 2000 টাকা হচ্ছে আমার কি মার্ক প্রাইস, তার উপর ধরলাম একবারই ছাড় দেওয়া আছে 20%, তাহলে 20% ছাড় দেওয়া মানে 80%-এ বিক্রি করা, আর 80%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 4/5। তার মানে যে জিনিসটার দাম ছিল 2000 টাকা, সেটা আলটিমেট বিক্রি হলো × 4/5 করলে কত? 5×4 = 20, তার মানে হচ্ছে 1600 টাকায়। তার মানে 1600 টাকায় বিক্রি হয় একবার ছাড় দেওয়ার পর, কিন্তু আরও একবার ছাড় দেওয়া হয়েছে এবং ফাইনালি 1400 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে নেক্সট ছাড়ের পরিমাণ কত না 1600 - 1400, দ্যাট ইজ 200 টাকা নিচ্ছে নেক্সট ছাড়। ছাড় সবসময় কার ওপর দেওয়া হয় না, মার্ক প্রাইসের ওপর। তাহলে যখন 1600 টাকায় বিক্রির কথা হচ্ছিল, তখন 1600 টাকায় বিক্রি না করে 1400-এ বিক্রি করা হয়েছে, তার মানে তখন এটা হয়ে গেছে মার্ক প্রাইস। তাহলে এর ওপর কী হয়েছে? ছাড় দেওয়া, মানে 200/1600, তার মানে কত? 1/8। তাহলে 1/8 মানে কত পার্সেন্টেজ? আমরা সবাই জানি যে 1/8 মানে নাথিং বাট 12.5%, এবং 12.5% কোথায় না, অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24। 7200 টাকা PQR-এর মধ্যে ভাগ করা হয়েছে কিরাম রেশিও না 1/2:4:3/2। নির্ণয় করতে হবে কি না আর এর কত পরিমাণ
ভাগের ভাগ কত সেটা নির্ণয় করতে হবে, 8 এর ভাগে কত টাকা এসছে। তাহলে আমি একটা সিম্পল রেশিওতে ট্রান্সফার করি একে। তাহলে আমি দেখতে পাচ্ছি 2 এখানেও আছে, 2 এখানে, 2 দিয়ে সবাইকে গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে 1-এর 2 ইন্টু 2 করলে 1, 4 ইন্টু 2 করলে 8, 3-এর 2 ইন্টু 2 করলে 3। তাহলে 1:8:3, এদের যোগফল কত? 8 আর 3 11 কে 12। তাহলে 12রই ভ্যালু বলা হয়েছে কত? 7200। ঠিক আছে, তাহলে কত গুণ? 7200 ছিল, কত গুণ না এখানে 600 গুণ, তাই তো? নির্ণয় করতে হবে বি এর ভ্যালু। তাহলে বি হচ্ছে কে? এখানে আর এর ভ্যালু নির্ণয় করতে হবে, পি কিউ আর। তাহলে 3-এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তাহলে 3-এর ভ্যালু কত হবে? 600 গুণ করলে 1800। তার মানে 1800 টাকা পেয়েছে কে? আর। নির্ণয় করা হলো। নেক্সট প্রশ্ন চলে যাই, 25 নম্বর প্রশ্ন। কী বলা হয়েছে? m:n বলা হয়েছে 9:6, m+n এবং m-n এর ভ্যালু নির্ণয় করতে হবে, রেশিও। তাহলে যখন আমি এম আর এন এর রেশিও দেখতে পাচ্ছি তখন ডাইরেক্ট কিছু করবো না। যখন দেখবো রেশিওতে mn বসে আছে, mn ছাড়া অন্য কোনো সংখ্যা বসে থাকলে তখন সমস্যা। যদি শুধু m আর n যুক্ত সংখ্যা বসে থাকে তাহলে এতে কিচ্ছু করার দরকার নেই, যা m আর n এর ভ্যালু বসিয়ে বলেছে তাই বসিয়ে দাও। তাহলে m+n যোগ করলে কত হবে? 9 + 6 15, আর m-n করলে কত হবে? 9 - 6 দ্যাট ইজ 3। তাহলে 15:3 মানে হচ্ছে 5:1 হয়ে যাবে রেশিও। অপশন এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তাহলে এর থেকে সোজা প্রশ্ন আর হয় না আমার মনে হয়। তো এই যে প্রশ্নটা পুরোটা সলভ করলাম, এখানে অনেক ধরনের প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন ছিল। তোমরা আশা করি পরীক্ষাটা দিয়েছো এবং এক্স্যাক্টলি এই লেভেলের প্রশ্ন তোমরা কনস্টেবলে পাবে। ওকে, একটু কিছু প্রশ্ন থাকবে ট্রিকি আর কিছু প্রশ্ন থাকবে খুব ইজি। তো ইজি প্রশ্নগুলোকে আগে শর্ট আউট করে তারপরে আমরা কি যাব না লং প্রশ্নে যাব, এটা মাথায় রাখবো। তাহলে এই ছিল আজকের মকের আমার 25টি প্রশ্নের সলভ। নেক্সট মকের শিডিউলও দিয়ে দিলাম। WPSI এর জন্য মক 2 আমাদের আসছে 3 তারিখে, 3 সেপ্টেম্বর। তোমরা কি করবে? মকটি কোথা থেকে পাবে না আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পাবে PDF, এবং তার সঙ্গে যে টাইমিংয়ে বলা হয় সেই টাইমিংয়ে আপলোড করা হয়। তার সঙ্গে তোমরা ওয়েমার শিটও পাবে, পরীক্ষা দেবে। নেক্সট দিন সঙ্গে সঙ্গে আমি আনসারটা দিয়ে দেবো এবং তার সঙ্গে তার পরের দিন আমি এরমভাবেই আমি প্রত্যেকটা প্রশ্ন, ম্যাথসের প্রশ্ন সলভ করিয়ে দেবো। ওকে গাইস, তো অনেক বেশি করে শেয়ার করবে এবং পাশে থাকবে। আশা করবো আগামী দিনে আরও অনেক বেশি সাহায্য করতে পারবো। চলো টাটা।